এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রুদ্র ভাই। চিফ প্রসিকিউটর কিছু ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা আরও জানতে পেরেছি যে মুঠোফোনে প্রসিকিউটরদের একের পর এক হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে যে হাসিনার সামনে এখন দুটি পথ খোলা আছে। আমরা একটু সার্বিক বিষয়গুলো জানতে চাই। আগে শুধুমাত্র চ্যালেঞ্জের কথাটা বলি যে চিফ প্রসিকিউটর আসলে ওপেন চ্যালেঞ্জটা কি দিলেন। তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে যেই তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার আজকে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এই তথ্য প্রমাণগুলো বিশ্বের যে কোনো আদালতে যদি উপস্থাপন করা হয় তাহলে যে রায় হয়েছে সেই রায়টি হবে। এটিই তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন। যারা বলছেন যে এই বিচারটি আসলে প্রহসনমূলক হয়েছে, এই বিচারের ঠিকমতো তার তথ্য সাক্ষ্য প্রমাণগুলো উপস্থাপন করা হয় নাই, সেই প্রেক্ষিতেই তিনি এই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এই ওপেন চ্যালেঞ্জটি দিয়েছেন। এখন শেখ হাসিনার যেটি আপনি প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনার সামনে আসলে কয়টি পথ খোলা আছে, শেখ হাসিনার সামনে এখন দুটি আইনি পথ খোলা আছে। এখন হচ্ছে তিনি দেশে এসে হয় সারেন্ডার করে জেলে যেতে হবে, জেলে গিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে, অথবা এর বাইরে তার আর কোনো পথ খোলা নেই। কারণ হচ্ছে তিনি পলাতক আসামি, আর ট্রাইব্যুনালের নিয়ম হচ্ছে যে যদি একটি রায় হয় রায়ের 30 দিনের মধ্যে আপিল করতে হয়। যেহেতু তিনি পলাতক রয়েছেন সে কারণে তিনি আপিলের সেই সুযোগটি পাবেন না। আর যে রায়টি হয়েছে এই রায়টি কার্যকর কখন থেকে হবে, অ্যাটর্নি জেনারেল বলেছেন যে তিনি এই দুজন আসামি পলাতক যেহেতু রয়েছেন তারা গ্রেফতার হওয়ার পর থেকে এই রায়টি কার্যকর হবে। আর মুঠোফোনে প্রসিকিউটরদের একের পর এক হুমকির বিষয়টি এটি আজকে সকালে যখন রায় ঘোষণা হবে, যখন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের এজলাসের দিকে যাচ্ছিলেন তখনই তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে এই কথাটি বলেছিলেন। এবং পরেও যখন রায়ের পরে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কী ধরনের হুমকি আসছে, তিনি বলছিলেন যে গতকালকে রাত থেকেই একের পর এক ভারতীয় বিভিন্ন নাম্বার দিয়ে সকল প্রসিকিউটরকে হত্যার হুমকি থেকে শুরু করে নানা রকম ভয়ভীতি দেখানোর হুমকি দেওয়া হয়েছে। যদিও চিফ প্রসিকিউটর বলেছেন এই ধরনের হুমকি ধামকিতে কোনো কাজ হবে না। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে সাবেক আইজিপি মামুন, প্রসিকিউশন বলেছিল যে মামুন যে অপরাধ করেছে সেটা সর্বোচ্চ সাজার দাবি রাখে। সেক্ষেত্রে এখন মামুনের কি হবে? এটি প্রসিকিউশন বলে না, এটি ট্রাইব্যুনাল নিজেই বলেছেন যে মামুন যে অপরাধ করেছেন, যদি আমি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বলি, মূল্যে রয়েছেন শেখ হাসিনা, এরপরে সেকেন্ড কমান্ড রেসপন্সিবিলিটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এরপরে রয়েছেন চৌধুরী আব্দুল আল মামুন। সেই হিসেবে বলা হয়েছে যে চৌধুরী আব্দুল আল মামুনের যে অপরাধ, তিনি পুলিশ বাহিনীর প্রধান হয়ে যেই কাজগুলো করেছেন, এই অপরাধের সাজা হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছেন। তারপরেও তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন, সকল তথ্য তিনি জনগণের সামনে বা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন, কোথায় মিটিং হয়েছে, কোথায় কোর কমিটি মিটিং করে কি কি সিদ্ধান্ত নিয়েছেন, শেখ হাসিনা তাকে কি নির্দেশনাগুলো দিয়েছেন, সেগুলো তিনি যেহেতু প্রকাশ করেছেন, সেই কারণে তার উপর সন্তুষ্ট হয়ে ফাঁসির অপরাধ করেও তাকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। আর খালাসের প্রত্যাশা আব্দুল আল মামুন করেছিলেন, তার আইনজীবী খালাসের প্রত্যাশা করেছিলেন, তারা আজকে একটু ক্ষুব্ধ হয়েছেন এবং তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে এই রায়টি দেখে আপিল করবেন। যদিও জুলাই যোদ্ধারা এই আব্দুল আল মামুনের যাবজ্জীবন সাজার পক্ষেই কিন্তু দাবি জানিয়ে আসছেন। রায় নিয়ে দল এবং শহীদ পরিবারগুলো কি বলছে? রায় এবং দলগুলো নিয়ে এক এক দল এক এক ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপি যেটাকে বলছে যে এই রায়টি একটি মাইল ফলক এবং ভবিষ্যতের জন্য বার্তা হিসেবে তারা দেখছে, এবং জামায়াতের তরফ থেকেও একটি মন্তব্য এসেছে। জামায়াত যদিও শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের যে দায়িত্বের কথা তিনি স্মরণ করে দিয়েছেন, এটি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সেটি বলেছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে রায় কার্যকরের আহ্বান জানিয়েছেন এনসিপির নেতা, এবং তারা দেখতে চান যে শেখ হাসিনার রায়টি কবে কার্যকর হচ্ছে, এই প্রতীক্ষায় তারা রয়েছেন। সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। মোটামুটি দল এবং ট্রাইব্যুনালের রায়ের এই প্রেক্ষাপট, এই বিষয়গুলো নিয়ে আজকে সচিবালয়েও আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, এবং ভারতের তরফ থেকে একটি রিয়াকশন এসেছে। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার হাতে, আমরা রিপোর্টটি দেখে রুদ্র ভাই আপনার কাছে আবার আলোচনায় ফিরব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে যেকোনো ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেওয়া হয়। জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই রায় জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে
তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। পররাষ্ট্র উপদেষ্টাও জানান, নয়াদিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যাপন চেয়ে দ্রুত চিঠি দেওয়া হবে। ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেল অথবা কালকে সকালে গেল, তাতে তেমন কিছু আসা যায় না, কিন্তু যাবে। তাদের সাথে তো আমাদের চুক্তি আছে এক্সট্রাডিশনের, কাজে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত যাব। জনমনে কোনো আতঙ্ক নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়কে কেন্দ্র করে দেশে বড় কোনো ঘটনা ঘটেনি, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে প্রতিবেশী দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকই দেখবেন এটা ডাই ডাউন। এদিকে শেখ হাসিনার ফাঁসির দণ্ড সম্পর্কে অবহিত বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রুদ্র, শেখ হাসিনাকে ফেরাতে নয়াদিল্লিকে চিঠি দেবে এমন একটা কথা শুনছি, যে অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা করা হয়েছে বলে একটা। শেখ হাসিনাকে ফেরাতে এর আগেও বাংলাদেশ চিঠি দিয়েছে, সেই চিঠি পাওয়ার কথা ভারত স্বীকারও করেছে, কিন্তু চিঠির কোনো জবাব দেয়নি। আজকে যখন রায় হলো, রায়ের পরে আইন উপদেষ্টা বলেছেন তারা আবার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবার চিঠি দেবেন, এবং পররাষ্ট্র উপদেষ্টাও বিষয়টি বলেছেন যে দুটি প্রক্রিয়ার মাধ্যমে এই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছে দিনদবার করতে পারেন, সেই সুযোগটি রয়েছে। এবং ভারতের যে আচরণ, এখন পর্যন্ত ভারত শেখ হাসিনাকে ফেরত দেয়নি, বা যেটি সরকার বলছে যে একজন গণহত্যাকারী এবং আরেকজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনিও ভারতে আছেন, দুইজন গণহত্যাকারীকে ভারত সেখানে আশ্রয় দিয়ে অবন্ধুসুলভ আচরণ ও ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন। প্রত্যর্পণ চুক্তি মেনে চলতে হবে ভারতকে। প্রত্যর্পণ চুক্তি হয়েছিল 2013 সালে, সেটি আবার পরে 2016 সালে সংশোধন হয়েছে। এই চুক্তিটা হচ্ছে যে ভারতের বন্দী বাংলাদেশে ফেরত দেবে, বা বাংলাদেশে যদি ভারতীয় কোনো নাগরিক বন্দী থাকে তাহলে সেটাকে ভারতে ফেরত দেওয়া হবে। এবং এই চুক্তির আওতায় বেশ কয়েকজন বন্দী প্রত্যর্পণ কিন্তু এর আগে হয়েছে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে সেটি যে শুধু আইনগত দিকেই সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু না, এর মধ্যে অনেক কূটনৈতিক রাজনৈতিক বিষয়গুলো রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষক বা পররাষ্ট্র বিশ্লেষকরা বলে থাকেন। হাসিনা কামালকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতায় অঙ্গীকারাবদ্ধ ভারত। এই যে রায়ের বিষয়টি তারা অবগত হয়েছেন এবং তারা চাচ্ছেন, যেহেতু বাংলাদেশ তাদের নিকটতম প্রতিবেশী একটি দেশ, বাংলাদেশের সঙ্গে যেন তাদের শান্তিপূর্ণ, বাংলাদেশে যেন শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা থাকে, সেই জন্য ভারতও অঙ্গীকারবদ্ধ, এই কথাগুলোই কিন্তু বলছেন। কিন্তু তারা বারবার সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা চিঠির জবাব দেওয়া, আগের যে চিঠি সেই চিঠির জবাব দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত তারা কিন্তু নিশ্চুপ রয়েছে। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই রায়কে ঘিরে আজকের যে ব্যাপারগুলো ছিল সেগুলো জানছিলাম সহকর্মী আফজাল হোসেনের কাছ থেকে।